আছে, বৃষ্টি কি করা যাবে? আমরা বলছি গোটা দিন ধরে আল্লাহ মেঘ দাও, পানি দিও না। গরমে যখন মানুষ ঘর মারত তখন বলছে আল্লাহ মেঘও দাও, পানিও দাও। এখন আমরা ভোটের প্রচার নেমেছি, আমরা বলছি আল্লাহ মেঘ যে আছে আছে, পানি আর দিও। তা আল্লাহ কাকে খুশি করে বলবো? সবাই তো আল্লাহরই বন্ধ করে, আল্লাহ কাকে খুশি করে? তাই যা অবস্থা মেনে নিয়ে সভা করতে হবে, আমরা তাই সভা করি। এই এলাকার মানুষ সর্বপ্রথম যে কথাটা বলা দরকার তা হলো আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয়, শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়। এই এলাকার মানুষ আপনাদের সঙ্গে একদিন হয়তো আমার নির্বাচনী সম্পর্ক তৈরি করতে উদ্যোগী হতে হয়েছিল, এই এলাকার মানুষের কাছে পরিচিতি হওয়ার প্রয়োজন হয়ে পড়েছিল। কিন্তু আজ সেই পরিচয় আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। তাই শুধু রাজনীতি নয়, আমরা এই এলাকার মানুষের দুয়ার, দয়া, আশীর্বাদ নিয়ে এগিয়ে যাই। এটাই আমাদের ভাবনা, এটাই আমাদের রাজনৈতিক পথ। আজকে ভারতবর্ষের নির্বাচন কোন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, কোন ভাবনার পরিপ্রেক্ষিতে হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এ ভারতবর্ষের একদিকে কংগ্রেস, আরেকদিকে বিজেপি, মাঝে কেউ নেই। এখানে যারা সরকার আছে তাদের অনেক প্রভাব থাকতে পারে, তাদের অনেক দুঃস্বপ্ন থাকতে পারে, তাদের অনেক দুরাশা থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা সত্য যে আগামী দিনের ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে রুখতে কংগ্রেস ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই, নেই, নেই। ভারতবর্ষের আজকের এই রাজনৈতিক বাতাবরণে প্রশ্ন উঠছে যে আমরা গণতান্ত্রিক ভারতবর্ষ রাখতে পারবো না আমরা স্বৈরাচারী ভারতবর্ষের দিকে এগোবো। আমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ রাখতে পারবো না আমরা সাম্প্রদায়িক ভারতবর্ষের পথ ধরে এগোবো। ভারতবর্ষের ভালো কিসে হয়, শুভ কিসে হয়, আপনারা সব থেকে বেশি জানেন। এ ভারতবর্ষ কোনো বিশেষ ধর্মের নয়, কোনো বিশেষ জাতির নয়, কোনো বিশেষ সম্প্রদায়ের নয়। এই ভারতবর্ষ ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দেশ। যারা এই ভারতবর্ষে বসবাস করে প্রত্যেকের সমান অধিকার। এদেশের মাটি, এদেশের বাতাস, এদেশের আলো, এদেশের সুযোগ সুবিধা সব কিছুর উপরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের সমান অধিকার। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, সে ব্রাহ্মণ হতে পারে, চন্ডাল হতে পারে, সে ধনী হতে পারে, গরিব হতে পারে। কিন্তু এদেশের সম্পদের উপরে, এ দেশের মাটির উপরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অধিকার সমান। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে বিজেপি পার্টি চাইছে এ ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার মেরুকরণ ঘটিয়ে ভোটের রাজনীতি করে পার পেতে। এই জায়গাটায় দাঁড়িয়ে কোন দলের বিশ্বাসযোগ্যতা, ধর্মনিরপেক্ষ রাজনীতির উপরে কোন দলের প্রতি মানুষের আস্থা আছে, ভারতবর্ষের ইতিহাস তার সাক্ষ্য দেয়। এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য কংগ্রেস বাদ দিয়ে আর কোন দল কোনদিন, আবার বলছি কংগ্রেস বাদ দিয়ে আর কোন দল কোনদিন আন্তরিকভাবে ভাবেনি। তাই আমাদের অনেক কিছু খোয়াতে হয়েছে। মহাত্মা গান্ধীকে খোয়াতে হয়েছে, রাজীব গান্ধীকে, ইন্দিরা গান্ধীকে আমাদের হারাতে হয়েছে। এ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, এ ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার উদ্দেশ্যে ভারতবর্ষে আর কোন রাজনৈতিক দলের এই ধরনের কোন ইতিহাস নেই। ভারতবর্ষের মানুষ আপনারা জানেন, যখন নির্বাচন আসে তখন বাংলার মুখ্যমন্ত্রী বলে আমি বিজেপিকে দেখে নেব, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। কালকে বেলডাঙ্গায় এসে বলে গেছে বিজেপিকে নাকি দেখে নেবে। বাংলার মানুষ অতীতটা আমাদের সকলের জানা। এই পশ্চিমবঙ্গে, এই জেলায়
এই বিজেপি পার্টিকে কে হাত ধরে নিয়ে এসেছে? এই বিধান, এই লোকসভা কেন্দ্রে 1998 সালের কথা মনে করুন। 1998 সালে এই লোকসভা কেন্দ্রে বিজেপি এবং তৃণমূলের যৌথ প্রার্থী ছিল কর্নেল সব্যসাচী বাগচি। ফলাফল কি হয়েছিল? ফলাফল হয়েছিল এটাই, বামপন্থীরা জিতেছিল, দ্বিতীয় হয়েছিল বিজেপি পার্টি। এই পশ্চিমবঙ্গে দুটো এমপি বিজেপি পার্টি দখল করেছিল মমতার সঙ্গে নির্বাচনী আঁতাত করে। আজকে সে যখন বলে যে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়বো, তখন আমাদের অনেক প্রশ্ন জাগে। প্রশ্ন জাগে এই কারণে যে প্রশ্ন তৈরি জাগার সদর্থক কারণ আছে। কারণ কি? আমি যখন 99 সালে প্রথম ভারতবর্ষের পার্লামেন্টে গেলাম, আপনাদের দুয়াতে, আপনাদের দয়াতে, আপনাদের আশীর্বাদে, আল্লাহর রহমতে যখন আমি দিল্লির পার্লামেন্টে গেলাম, তখন কি দেখলাম? ভারতবর্ষের রেলমন্ত্রী বসে আছেন যার নাম মমতা ব্যানার্জি। কোথায় বসে আছেন? অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীদের পাশে বসে আছে। বাংলার মুখ্যমন্ত্রী আজকের মমতা ব্যানার্জি। যখন গুজরাটে দাঙ্গা হলো, নিরপরাধ সংখ্যালঘু মুসলমানদেরকে গুজরাটে কতল করা হলো 2000 যখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা বিবেকবান লোক তার প্রতিবাদ করল। শুধু ভারতবর্ষ নয়, এ বিশ্বের প্রত্যেকটা দেশের গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শক্তি এবং বিবেকবান মানুষ এই ঘটনার প্রতিবাদ করেছিল, ধিক্কার করেছিল, নিন্দা করেছিল। এমনকি আমেরিকা, ইউরোপ তারাও তখন গুজরাটের যে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে তাদের দেশে ঢুকতে দেওয়া বন্ধ করে দিল, নিষেধাজ্ঞা জারি করলো যে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীর সঙ্গে আর কোন সমঝোতা আমরা করতে পারবো না, সে যেন আমাদের দেশে না আসে। ভাবুন, সারা ভারতবর্ষ ধিক্কার জানাচ্ছে, সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে কাকে? গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন? গোধরা কাণ্ডের পর গোটা গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় সংখ্যালঘু মুসলমান সমাজ বিধ্বস্ত হয়েছিল, সর্বনাশ হয়ে গেছিল। সেদিন যখন সারা ভারতবর্ষ প্রতিবাদ করল, সারা বিশ্বের মানবতাবাদী শক্তি প্রতিবাদ করল, তখন বাংলার মুখ্যমন্ত্রী, সেদিনের রেলমন্ত্রী, তার বিবেকে কোনো দংশন হয়নি। তিনি কিন্তু একবারও গুজরাট দাঙ্গার নিন্দা করলেন না। তিনি কিন্তু একবারও গুজরাটে কেন নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হলো পরিকল্পিত ভাবে, তার জন্য কোনো প্রশ্ন তুললেন না। বাংলার মানুষ ভুলে যাবেন না, অতীত ভুলে গেলে হিসাবে গন্ডগোল হয়ে যাবে। তখন ভারতবর্ষের রেলমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ার শিক্ষা দিতে এসছেন আমাদের। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি কালকে বলে গেছে অধীর চৌধুরীকে নাকি আরএসএস সাহায্য করছে। এই জেলার মানুষ আরএসএস বলে কোন পার্টির নাম সবাই জানেও না। আমাকে নাকি আরএসএস এর লোকরা সব সাপোর্ট করছে, আমার সভা সমিতি সব তারা ঠিক করছে, সফল করে দিচ্ছে। এখানে কারা কারা আরএসএস এর লোক আছেন ভাই? কিন্তু দিদির চোখে পড়ে গেছে যে অধীর চৌধুরীকে নাকি আরএসএস জিতাবে। আরএসএস কোথায় থাকে, কি খায়, কেমন করে চলে, কোথায় দেখা যায়, কোথায় বসবাস করে, মুর্শিদাবাদের লোক জানে না, দিদি বেশি জানে। তার কারণ এই পশ্চিমবঙ্গে আরএসএস বলে যে সাম্প্রদায়িক সংগঠন, সেই সাম্প্রদায়িক সংগঠনের শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি বেড়েছে গত 60 বছরে। রেকর্ড সে কথা বলছে, তথ্য সে কথা বলছে। মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসেন, মামাটি মানুষের সরকার, তখন এই পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা ছিল 400। আজ 7 বছর পর এই পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা 2000। মমতা ব্যানার্জি বাংলায় কংগ্রেসকে খতম করেছে, সিপিএম কে খতম করেছে, কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে, ভেঙে দিয়েছে, কংগ্রেসের এমএলএ খসিয়ে নিয়ে নিজের দল ভারী করেছে। কিন্তু কখনো শুনেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে কোন শক্তিশালী পদক্ষেপ নিয়ে, আরএসএস এর বিরুদ্ধে কোন শক্তিশালী পদক্ষেপ নিয়ে কেন আরএসএস এর মতন
একটা সাম্প্রদায়িক শক্তি বাংলায় প্রভাব প্রতিবিধি বিশ্বাস করছে, কিভাবে তারা শক্তি সঞ্চয় করছে তার উপরে কোনো আলোচনা করে মানুষকে সচেতন করে কোনো সিদ্ধান্ত, কোন পদক্ষেপ গ্রহণ করেছে? এই এলাকায় মমতা ব্যানার্জি একটাই লক্ষ্য, অযোধ্যা দিতে তার জন্য এখানে এমএলএ কংগ্রেসের খুশিয়ে এলাম। এখানকার এমএলএ কে খুশিয়ে নেওয়ার পর, পাশের নওদার এমএলএ কংগ্রেসে তাকে খুশিয়ে নেওয়ার পর, শহীদ করে নেওয়ার পর বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে জাহির করেছে এ বাংলায় 42 আসন নাকি গতকাল বেলডাঙ্গাতে বলে গেছে বহরমপুর দখল করে নিবে। তো আমি এর আগে মমতা ব্যানার্জিকে বলেছিলাম যে যদি মুর্শিদাবাদের কোনো একটা আসন আপনি বলেন আমি আপনার বিরুদ্ধে লড়বো, মুর্শিদাবাদের মানুষের উপর আস্থা ভরসা কতটা আছে আমি আপনাকে দেখাবো। আমি যদি আপনাকে হারাতে না পারি আমি রাজনীতি করার ছেড়ে দেব। এই মুর্শিদাবাদে একদিন এসে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদের বিশ্বাসঘাতক মির্জাফরদের সঙ্গে নিয়ে পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এ বাংলা দখল নিয়েছিল, মনে রাখুন। আবার এই বাংলার পলাশি থেকে একটু দূরে বেলডাঙ্গায় বাংলার আজকের মুখ্যমন্ত্রী এসে মুর্শিদাবাদ দখলের স্লোগান দিচ্ছে। সঙ্গে কারা? কংগ্রেসের খেয়ে পড়ে বড় হওয়া কিছু চাইনিজ বকরি। বেলডাঙ্গার হাতে চাইনিজ বকরি পাওয়া যায় সস্তায়। যদি জিজ্ঞাসা করেন কেন ভাই এইসব বকরি সস্তা, খাই দায় ন্যায় দিয়ে পালিয়ে যায়। আর দিদির কাছে তারা সম্পদ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কংগ্রেসের যেগুলো ঠুকে দেওয়া জিনিস, কংগ্রেসের যেগুলো ফেলে দেওয়া জিনিস, কংগ্রেসের যা কিছু উচ্ছিষ্ট তাই তার সম্পদ। তাই এলাকার মানুষ আপনারা কি দেখছেন? বাংলার মুখ্যমন্ত্রী তিনি ভোটে জেতার জন্য মানুষের উপর নির্ভর করেন না, তিনি ভোটে জেতার জন্য এখানকার তৃণমূলের মস্তান এবং তৃণমূলের শাসক দলের যারা কল্পিবাহক শাসক দলের যারা পাঁচটা কুকুর সে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এইভাবে তারা পঞ্চায়েত ভোট করতে দাঁড়িয়ে আমাদের। আজ তারা বলছে আবার পঞ্চায়েত ভোট হবে, লোকসভা ভোট। আর আমি বলেছি আগামী লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের মস্তান, তোদের বাপ পুলিশ, তার ঠাকুমা মমতা সবাই মিলে তোরা যদি একটা বুথ দখল করে দেখাতে পারিস, তোরা যদি একটা বুথ দখল করে দেখাতে পারিস, একটা বুথ, আমি রাজনীতি করা ছেড়ে দেবো, পথ ছেড়ে দেবো। বারবার ঘুরঘুরে দান খাবে না দিদি। মুর্শিদাবাদে এসে আপনি আমার বিরুদ্ধে যতই গালাগালি দেন, এই মুর্শিদাবাদের মানুষের কাছে আমার খাতা হচ্ছে খোলা খাতা। এখানে আমি জন্মেছি, এখানেই বড় হয়েছি। আমি ভালো না খারাপ, আমি চোর না ডাকাত, আমি খুনি না সাধু, আমি খুনি না কালবিনী, এখানকার মানুষ জানে। আপনার কথা কিন্তু যায় আসে না। আমি এই এলাকার মানুষের, এই জেলার মানুষের দুয়া আর দয়া নিয়ে বড় হয়েছি। তাই এই এলাকার মানুষের দুয়া দয়া আমার কাছে সবচেয়ে বড় অস্ত্র। আপনার কাছে অস্ত্র আছে মস্তান, আমার দরকার পড়ে না। এখানকার মানুষের দুয়া আশীর্বাদ দয়াতে আপনাদেরকে বারবার পরাজিত করেছে, আগামী দিনেও পরাজিত করবে। এই মুর্শিদাবাদের আমি নয়, তিনটে লোকসভা আসন কংগ্রেসের দখলে আসবে। মুর্শিদাবাদ জেলা স্লোগান একটাই, লোকসভা নির্বাচনে 3-3 তৃণমূলকে খবর দিন। এই তৃণমূল পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দাওনি, এই তৃণমূল পঞ্চায়েত ভোটে মানুষকে ভোটে দাঁড়ানোর অধিকার দাওনি। এখন তুমি ভদ্রস হয়েছে যে ভোট মানতে এসেছ। আগে বলো মুখ্যমন্ত্রী, যে এই মুর্শিদাবাদ জেলায় আমি গণতন্ত্রকে হত্যা করেছি, আমি পাপ করেছি, ক্ষমা করে দাও, তারপর ভোট চাইতে এসো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমার প্রশ্ন, আপনি কিন্তু আজও বলছেন না
যে ভোটের পর পরিস্থিতি যাই হোক কোনোভাবেই আপনি আর বিজেপিকে সমর্থন করবেন না, আপনি বলছেন না। আপনি কিন্তু একবার বলেননি মমতা ব্যানার্জি যে এই ভারতবর্ষে আগামী দিনে ভোটের ফল যাই হোক না কেন আপনি বিজেপিকে সমর্থন করবেন না। এই কারণেই করছি, কারণ এর আগে আপনি বিজেপিকে সমর্থন করেছেন, আগামী দিনেও যে বিজেপিকে সমর্থন করবেন তার গ্যারেন্টি কোথায়? কোনো গ্যারেন্টি নাই। কারণ আপনি বলছেন বিজেপি দুই রকম, ভালো বিজেপি, খারাপ বিজেপি। ভালো বিজেপি কে? ভালো বিজেপি কে? এল.কে. আদবানি ভালো বিজেপি। ভালো বিজেপি কে? রাজনাথ সিং ভালো বিজেপি, অরুণ জেটলি ভালো বিজেপি। খারাপ বিজেপি কে? নরেন্দ্র মোদী আর অমিত শাহ। কার কথা? মমতা ব্যানার্জির কথা। তাই আগামী দিনে ভালো বিজেপির দোহাই দিয়ে আপনি আবার বিজেপির সঙ্গে লাইন করতে যাবেন না তো দিদি? আগে বলুন মুর্শিদাবাদের মানুষকে, যাই হোক তাই হোক, ফলাফল আমার ভালো হোক মন্দ হোক, আমি কোনো কারণে এই বিজেপির সঙ্গে হাত মেলাবো না। আগে বাংলার মুখ্যমন্ত্রী বলতে হবে। এই মুর্শিদাবাদ জেলায় কি করেছেন আপনি? এই মুর্শিদাবাদ জেলায় এই বাংলার মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট নিয়েছেন, তাদের ভোটে সরকার করেছেন, আর সরকার করার পর থেকে প্রতিদিন মিথ্যা কথা বলেছেন এখানকার সংখ্যালঘু মানুষকে। আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসার স্বীকৃতি দেব, দেননি। 250 মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, তাদের টাকা দেননি আপনি। এই পশ্চিমবঙ্গে 1977 সালে যত সরকারি কর্মচারী ছিল সেই সরকারি কর্মচারীদের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 9.12%। আর এই পশ্চিমবঙ্গে যত সরকারি কর্মচারী তার মধ্যে মুসলমানের সংখ্যা 1.55%। কেন নেমে যাচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী জবাব দেবেন সংখ্যালঘু মানুষকে। এখানকার সংখ্যালঘুদের এ বাংলার মুখ্যমন্ত্রী ভোটের অস্ত্র হিসাবে ব্যবহার করেন। এখন তিনি বড় হিন্দুতা প্রমাণ দিতে রাস্তায় নেমেছেন। বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি থেকে বড় হিন্দু তার প্রমাণ দিতে রাস্তায় নেমেছে। কিরকম? বিজেপি যদি 5টা রামনবমীর পুজো করে, মমতা ব্যানার্জি তৃণমূলের দল 50টা করছে মুখ্যমন্ত্রীর আদেশে। এই বাংলায় বিজেপি যদি 10টা হনুমানের পুজো করে, মমতা ব্যানার্জি 50টা হনুমানের পুজো করবে। হুনুর যে এত কদর আমাদের জানা ছিল না। কদিন আগে মেদিনীপুরে একটা হুনু মারা গেছে বিদ্যুতের শখে, তো তৃণমূল পার্টি অফিস থেকে সঙ্গে সঙ্গে তৃণমূল পার্টির পতাকা দিয়ে ঘিরে দেওয়া হলো। কেন? হুনু নাকি এখন কমবে। হুনুর দখল নিয়ে মারামারি, বিজেপি আর তৃণমূলের মধ্যে হুনুর দখল নিয়ে মারামারি। মানুষের জন্য ভালো চিন্তা করো, মানুষের কিছু ভালো মাথা ব্যথা নাই। হুনু ভালো থাকবে না গরু ভালো থাকবে না মমতা ভালো থাকবে না মোদী ভালো থাকবে, তাই নিয়ে মারামারি। মানুষের ভালো মন্দ নিয়ে ভাবনা করবে কে? মানুষের সুখ সুবিধা নিয়ে ভাবনা চিন্তা করবে কে? বলুন ভারতবর্ষে কে করেছে ভাবনা চিন্তা? একমাত্র কংগ্রেস। হ্যাঁ, একমাত্র কংগ্রেস। আজও কে করছে? একমাত্র কংগ্রেস। তাই রাহুল গান্ধী ঘোষণা করেছে আগামী যখন সরকার গঠন করবে কংগ্রেস, তখন 100 দিনের কাজ, আজকে যেমন 100 দিনের জন্য বরাদ্দ আছে মনরেগা, সেটাকে 150 দিন করা হবে। রাহুল গান্ধী ঘোষণা করেছে যে ভারতবর্ষে 5 কোটি গরিব পরিবারকে প্রতি মাসে 6,000 মানে বছরে 72,000 টাকা তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। 5 কোটি পরিবার মানে 25 কোটি মানুষ। ভারতবর্ষে আর কেউ সঙ্গে আলোচনা করছে? ভারতবর্ষে তাহলে কার হাতে সুরক্ষিত? কংগ্রেসের। তাই ভারতবর্ষের মানুষকে কি করতে হবে? কংগ্রেসকে সমর্থন করতে হবে। কংগ্রেস ছাড়া দেশ চালানোর অভিজ্ঞতা কারণ নেই। স্লোগান দিয়ে, মিথ্যে কথা বলে, ধাপ্পাবাজি দিয়ে একদিন দুদিন জেতা যায়, টিকে থাকা যায়, ভারতবর্ষ চালানো যায় না। নরেন্দ্র মোদী তা প্রমাণ করে দিয়েছে, তিনি ভারতবর্ষ চালাতে ব্যর্থ। তাই ভারতবর্ষ চালাতে আগামী দিনে ভারতবর্ষের কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নাই। তাই এলাকার মানুষ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি আবার বলবো, কংগ্রেসকে সমর্থন করতে হবে। এই কারণে কংগ্রেস ধর্মনিরপেক্ষতার প্রতীক, কংগ্রেস গণতন্ত্রের প্রতীক, কংগ্রেস ভারতবর্ষের সকলের অধিকার সমান তার প্রতীক। তাই কংগ্রেস ছাড়া এদেশের অগ্রগতি নেই, কংগ্রেস ছাড়া এদেশের ভবিষ্যৎ নেই। তাই এলাকার মানুষ
কংগ্রেসকে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আপনাদের সঙ্গে আমার রাজনৈতিক বা নির্বাচনী সম্পর্ক নয়, একথা বারবার বলেছি, আজও বলছি। আমি আপনাদের ভালোবাসি, আপনাদের শ্রদ্ধা করি, আপনাদের সম্মান করি। मैं हवा नहीं हूं जो खो जाऊंगा, मैं वक्त नहीं हूं जो गुजर जाऊंगा, मैं मौसम नहीं हूं जो बदल जाऊंगा, मैं आपका आंखों का आंसू हूं, खुशियों में और गम में आपको साथ निभाऊंगा। আমি আপনাদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থেকে আমার সাধ্যমতো ক্ষমতা দ্বারা আমি আপনাদের সহযোগিতা করব। এটাই আমার রাজনৈতিক লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমি এগিয়েছি, সেই লক্ষ্য নিয়ে আমি এগোতে চাই। সবাই ভালো থাকুন। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি সালাম, মা ভাবি বুবুদের আমি আমার শ্রদ্ধা জানিয়ে, ছোট ছোট ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।